সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে। আমি জাফর সাদিক। বৈষম্য বিরোধী চেতনায় জুলাই অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল গণতান্ত্রিক ঐক্য, সাম্য ও ন্যায় বিচার। ছিল পেশিশক্তির বদলে জনগণের ক্ষমতায়নের প্রতিশ্রুতি। অথচ ২ বছর না পেরোতেই অভ্যুত্থানপন্থী রাজনৈতিক দলগুলোর মাঝে সংঘাতের রাজনীতির অশুভ ছায়া দেখা গেছে। কথার বিপরীতে শারীরিক আঘাতের একাধিক ঘটনাও। এর মধ্যেই সাবেক অন্তর্বর্তী সরকারের একজন ছাত্র উপদেষ্টার হুঁশিয়ারি, নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না। রাজনীতিতে কেন মব লাগবে? জুলাই ঐক্যের অর্কেস্ট্রায় কি তবে ছন্দপতন ঘটছে? প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকে সম্পাদকীয় মব লাগবে কেন, এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন আজিজুল বারী হেলাল, সংসদ সদস্য বিএনপি, মোস্তফা ফিরোজ, সিনিয়র সাংবাদিক, এবং ব্যারিস্টার আল মামুন রাসেল, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য সরাসরি কল করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানো নম্বর। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। ৫ আগস্ট দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের ব্যাখ্যা চায় ঢাকা। খবর নিয়ে সচেষ্ট থাকার আশ্বাস হাই কমিশনারের। আওয়ামী লীগের কিছু করার সক্ষমতা দেখছেন না মন্ত্রী। শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে এনসিপি। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি। গণভোটের সমাধান না পেলে আন্দোলনের ঘোষণা জামায়াতের। জুলাই সনদ নিয়ে বিএনপিকে জড়িয়ে ভ্রান্ত প্রচারণা। আওয়ামী লীগের ভাষায় কথা বলছে বিরোধী দল, অভিযোগ মির্জা ফখরুলের। সংঘাতের পথে না হাঁটার আহ্বান। মন্ত্রিসভার বৈঠকে গুম প্রতিকার আইনের খসড়া অনুমোদন। বেজার সভায় বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর সিদ্ধান্ত। কোরীয় মন্ত্রীর সঙ্গে অংশীদারত্ব চুক্তি নিয়ে আলোচনা। এবং সম্পর্ক নতুন উচ্চতায় নিতে নিবিড়ভাবে কাজ করছে বাংলাদেশ চীন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ঢাকা বেইজিং অর্থনৈতিক করিডোর নিয়ে আশাবাদী রাষ্ট্রদূত। হেলাল ভাই, ফিরোজ ভাই, মামুন ভাই, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই আজকে, কারণ বিষয়টি যেটি আমরা নিয়ে এসেছি, রাজনীতিতে মব কেন লাগবে আসলে, কেন সাবেক অন্তর্বর্তী সরকারের সাবেক একজন ছাত্র উপদেষ্টা, যিনি এখন কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নেই, তিনি তার ফেসবুক পোস্টের মাধ্যমে একটি মন্তব্য করেছেন এবং সেখানে তিনি বেশ কিছু আশঙ্কা প্রকাশ করে হুঁশিয়ারি দিয়েছেন। একটি বলেছেন যে জুলাই আদর্শিক ঐক্য বিভক্ত হয়ে পড়েছে, ডান বামকে নিচ্ছে না, বাম ডানকে নিবে না, তো যারা অডান, যারা অবাম, তারা যেন নিজেদের মতো একটা কিছু খুঁজে নেয়, না হলে আসলে নিজের মব না থাকলে মায়ের একটাও মাটিতে পড়বে না, এই হুঁশিয়ারি তিনি দিয়েছেন। রাজনীতিতে আসলে এই মবের প্রয়োজনীয়তা কি সত্যি আছে কিনা? জুলাইয়ের পরে এই মবের কথা কিংবা মবের প্রয়োজনীয়তা কেন আলাপটা আসছে? ধন্যবাদ। আসলে আমাদের এই বর্তমানে যে রাজনৈতিক দল এবং রাজনীতি, এটা বড় অদ্ভুত কম্বিনেশন। ধরেন, বাংলাদেশে যে ৫ই আগস্ট একটা গণ অভ্যুত্থান সংগঠিত হলো, আমি আজকে খুব ঘুরে ঘুরে দেখছিলাম পুরনো ফুটেজ দিয়ে কয়েকটা চ্যানেলের এগুলো। সেখানে গণমানুষের যেই চেহারাগুলো ৫ই আগস্টের পরে রাজনৈতিক দলগুলোর সেখানে সমাবেশগুলোর চেহারা আর ৫ই আগস্টের আগের চেহারাগুলোর আমি মিল পাই না। সেখানে একটা সবার সর্বস্তরের একটা অংশগ্রহণের মধ্য দিয়ে এটা বোঝা যায়নি এটা কি আওয়ামী লীগ, এটা বিএনপি, এটা জামাত নাকি কি। এখন কিন্তু বোঝা যায়। আপনি সংসদের দিকেও তাকায় দেখেন, বোঝা যাবে যে পোশাকের মধ্য দিয়ে রাজনীতির বিভাজনটা। সমস্যাটা এখানে। আপনি এখানে যদি একাধিক গণতান্ত্রিক রাজনৈতিক দল থাকতো এবং তারা যদি এই গণ অভ্যুত্থানের সম্পৃক্ততা ঘটতো, তাহলে আজকে প্রশ্নটা উঠতো যে আমরা এই গণতন্ত্রকে সংহত করার জন্য কি কি সামনে এগোবো, কিভাবে আমরা সংসদকে আরও শক্তিশালী করব, সংসদীয় কমিটিগুলোকে দায়বদ্ধতা করব, জবাবদিহিতা করব, প্রশাসন বিচার বিভাগ ঢেলে সাজাবো ওই লাইনে। কিন্তু এখানে দেখেন প্রশ্ন উঠলো যে সব পাল্টাইতে হবে, পুরো সংবিধানটা উল্টায় দিতে হবে। আচ্ছা, দিল, উল্টায় দিয়ে কি করবে আমি এটা বুঝতেছি না, এবং কারা বলতেছে। এখানে দেখেন আপনি গণতান্ত্রিক ধারায় আমরা জানি যে একটা গণতান্ত্রিক জাতীয়তাবাদী শক্তি হচ্ছে বিএনপি। তার বাইরে যে একটা দল, সেই দল তো মূল লক্ষ্য হচ্ছে ইসলাম এবং ধর্মীয় আদর্শ প্রতিষ্ঠা করা। আপনি দেখেন আফগানিস্তানে যে একটা সশস্ত্র গণ অভ্যুত্থান হলো, তার মধ্য দিয়ে কী হলো?
সেটাই হয়েছে, যেই লক্ষ্যে অভ্যুত্থান হয়েছে সেটাই হয়েছে। ইরানের শাহর বিরুদ্ধে 80-র দশকের একটু পুরনো ইতিহাসটা টানি প্রাসঙ্গিক ক্রমে, সেখানে বাথ কমিউনিস্ট পার্টি আর ইসলামিক পার্টি তারা যৌথভাবে শাহের বিরুদ্ধে আন্দোলন করে গণঅভ্যুত্থান ঘটালো, ক্ষমতায় গেল শাহ, যেহেতু বড় প্রভাবশালী। তারা ক্ষমতায় যেই বাথ কমিউনিস্ট পার্টির সদস্যদেরকে নির্বিচারে কচুকাটা করতে লাগলো, করতে করতে একদম নিঃশেষ করে ফেললো। বাংলাদেশে দেখেন, এখানে একটা ধর্মীয় ধারা রাজনীতি আর একটা গণতান্ত্রিক ধারা রাজনীতি। আপনার লক্ষ্যটা কি? আপনার লক্ষ্যটা হচ্ছে গণতন্ত্র, নাকি আপনার লক্ষ্যটা হচ্ছে ইসলামিক ধারাদের যে বক্তব্য সেই অনুযায়ী আপনি একটা ইসলামিক স্টেট প্রতিষ্ঠা করবেন? সংকটটা এখানে। যারা মনে করে যারা ইসলামিক স্টেট করবে, তারা মনে করে যা কিছু এই পর্যন্ত হয়েছে সব বাদ দিয়ে আমরা আসলে ইসলামিক ধারায় এমন একটা সংবিধান রচনা করি, একটা রাষ্ট্র কাঠামো গড়ে তুলি। যার কারণে আপনি পথে ঘাটে দেখেন না, তৌহিদি জনতা, এটা তো 5ই আগস্টের আগে ছিল না। তৌহিদি জনতা 5ই আগস্টের পরে উদ্ভব ঘটলো কী করে? আচ্ছা, ধরলাম যে আওয়ামী লীগের 32 নম্বর এগুলি আক্রান্ত হলো, তাহলে শতাধিক যে মাজার, যেই মাজারগুলো হচ্ছে ধর্মীয় ইসলাম ধর্মীয় অনুরাগীদের আদর্শে, এই সুফিদের মানে আদর্শে বা তাদের নেতৃত্বে এগুলি প্রতিষ্ঠিত হয়েছে, সেইগুলি আক্রান্ত হইল কেন বলেন? কই, এটা তো 5ই আগস্টের আগে হয়নি, 5ই আগস্টের পরে হলো কেন? তার মানে হচ্ছে এই যে বিভাজনটা এখানেই, বিভাজনটা হলো একটা গণতান্ত্রিক ধারা আর একটা হচ্ছে ধর্মীয়। না, 5 আগস্টের আগে একদম হয়নি তা না, এটা সংখ্যাটা অনেক অনেক পরিমাণ বেড়ে গেছে 5 আগস্টের পরে। 5ই আগস্টের আগে যেগুলি হয়েছে সেগুলি হলো পরিকল্পিতভাবে একটা তৈরি করা। এটা আওয়ামী লীগের নেতৃত্বে ম্যাক্সিমাম জায়গায় যে সাম্প্রদায়িক দাঙ্গা হবে, এটা উদ্দেশ্যমূলকভাবে এগুলি দাঙ্গা বাধায় এখানে একটা রাজনৈতিক শক্তিকে ধ্বংস করার জন্য চেষ্টা, এবং বিএনপি জামাতের উপর একটা করা যে এরা হচ্ছে আসলে মানে এখানে একটা উগ্রবাদী সাম্প্রদায়িক রাজনীতি করার চেষ্টা করছে। ওইটা ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কিন্তু 5ই আগস্টের পরবর্তী কিন্তু বিভাজনটা এই জায়গায়। ফলে আমাদের ধরেন বিএনপির মতন যদি একাধিক রাজনৈতিক দল, যেহেতু আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট দলে পরিণত হয়েছে, কিন্তু যদি বিএনপির মতন করে আরও এরকম 8-10টা গণতান্ত্রিক রাজনৈতিক দল থাকতো, তাহলে কিন্তু প্রথম দফাতেই আসতো যে কত দ্রুত একটা নিরপেক্ষ একটা নির্বাচন হবে, একটা নির্বাচনে দেবে। কারণ পুরো 15টা বছরে আমি রাজপথে যারা ছিল, রাজপথে তো আসলে জামাতকে প্রথম দিকে দেখছি, পরে তো আর দেখি নাই। পরে মূলত বিএনপিকে দেখা গেছে, সাথে কিছু ছোটোখাটো রাজনৈতিক দলকে দেখা গেছে। তা তাদের মুখ থেকে কি উচ্চারণ শুনছি যে বারবার 5 বছরের আগে দিয়ে 1-2 বছর আগে থেকে যে আন্দোলনটা শুরু হতো, সেটা হয়তো তত্ত্বাবধায়ক সরকারের প্রতিষ্ঠা করতে হবে, কারণ তা না হলে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে না। তাহলে সেই আন্দোলনটা সফল হলো, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে উৎখাত হলো, তাহলে সেই নির্বাচনটা কেন হলো না? কেন হঠাৎ করে অবিশ্বাস যে বিএনপি ক্ষমতায় গেলেই আবার শেখ হাসিনার মতন আওয়ামী লীগের মতন স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করবে, সুতরাং যেহেতু বিএনপি ক্ষমতায় যেতে চায় সুতরাং নির্বাচন হইতে দেওয়া যাবে না। এই যে আওয়াজটা তোলাটা হচ্ছে, তার মানে গণতন্ত্রের বিপক্ষে আপনি চলে গেলেন। নির্বাচন যত প্রলম্বিত হচ্ছে, গণতন্ত্র তত কিন্তু খণ্ডিত হচ্ছে, রক্তাক্ত হচ্ছে, হইতে হইতে আজকের এই কারণে গণতান্ত্রিক ধারায় একাধিক রাজনৈতিক দলগুলো ক্রিয়াশীল না। এই কারণে আমার কাছে মনে হয় যে আজকে এই যে বিভাজন, এই জুলাই সনদ বলেন, অন্যান্য বিষয়গুলি নিয়ে বলেন, আরে ভাই, সবচেয়ে বড় সংস্কার তো হয়ে গেছে শেখ হাসিনার স্বৈর শাসনের পতনের মধ্য দিয়ে। এখন আপনি কিছু করেন, আপনি তারপরে অন্যান্য এজেন্ডা নিয়ে আপনি যান, 4.5 বছর পরে নির্বাচন হবে, তারপরে আপনি বাস্তবায়ন করেন। এখন যে যার অ্যাঙ্গেল থেকে গণতন্ত্রকে আপনি শক্তিশালী করেন। এখানে তো মানে মূল দাবি যেখানে পূরণ হয়েছে, মূল আমরা হাত ছেড়ে বাচ্চা। আমার মতো গণমাধ্যম কর্মী, আমি কোনো মানে দল বিএনপি জামাত আওয়ামী লীগ কোনোটাই করি না, আমি 4-4.5 বছর দেশের বাইরে থাকতে হয়েছে প্রাণের ভয়ে। তো এইরকম একটা পরিস্থিতির উত্তরণ একটা ঘটলো, এইটাই তো আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বড় সংস্কার, যে স্বৈরশাসনের পতন হয়েছে, নিরপেক্ষ নির্বাচনের পথ উন্মুক্ত হয়েছে। ধন্যবাদ ফিরোজ ভাই। আমি হেলাল ভাই আপনার কাছে আরেকটু পরে আসতে চাই। রাসেল ভাই, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, বেশ কয়েকটি পয়েন্ট আউট করেছেন ফিরোজ ভাই, তার মধ্যে একটি হচ্ছে যে গণতান্ত্রিক অভিযাত্রা কিংবা গণতন্ত্রের পথ উত্তরণের জন্যই মূলত এই অভ্যুত্থানটি সংঘটিত হয় এবং এরপর দ্রুত নির্বাচনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল 1 নম্বর। তিনি একটা প্রশ্ন উত্থাপন করেছেন,
কিন্তু সেই জায়গায় বিরোধী পক্ষগুলো কেন নির্বাচনের বদলে সংস্কার কিংবা অন্যান্য জায়গাগুলোতে বেশি ফোকাস করেছে এবং এখনো সেইটা নিয়েই কেন বেশি কাজ করছে, 1 নম্বর। 2 নম্বর, আজকেই একটা গবেষণা প্রতিষ্ঠান তারা একটি সমাবেশ করেছে, একটি সম্মেলনের মতো করেছে। সেখানে সেই প্রতিষ্ঠানের একজন সিনিয়র গবেষণা ফেলো তিনি বলেছেন যে এই যে রাজনীতিতে যে মবের কালচারটা কিংবা মবের যে প্রচেষ্টাটা, এটা মূলত তারা হচ্ছে এক্সেস চায়, ক্ষমতার এক্সেস চায়। তো যখনই ক্ষমতার এক্সেস চাবে তখন আসলে শক্তির প্রয়োগ করবে এবং শক্তির প্রয়োগের কারণে তখন যে শক্তি থাকবে সে বিজয়ী হবে। প্রাসঙ্গিকভাবে তিনি আরেকটি কথা বলেছেন, এই মুহূর্তে বাংলাদেশে ইতিহাসে সবচেয়ে দুর্বলতম বিরোধী দল এক্সিস্ট করছে এবং তারা আসলে বিরোধী দল হিসেবে সবচেয়ে দুর্বল। তো দুর্বল বলেই কি আসলে এক পক্ষ মব করার চেষ্টা করছে এবং আরেক পক্ষ নতুন করে মব উত্থাপনের চেষ্টা করছে, এরকম কি না? নাকি আসলে এই মবের প্রসঙ্গ কেন এখন রাজনীতির মধ্যে চলে আসে? জি, অসংখ্য ধন্যবাদ আমাকে চমৎকার প্রয়াসে যুক্ত করার জন্য। সাথে আমার দুজন সহ প্যানেলিস্ট, তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম প্রশ্নটা হচ্ছে আপনি করেছেন যে গণতন্ত্র আসলে অবস্থাটা কি। আসলে গণতন্ত্র সংজ্ঞা বলতে আমরা কি বুঝি? গণতন্ত্র তো আমরা বুঝি যেটা ডেফিনিশন, ইউনিভার্সাল ডেফিনিশন, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। সব কিছু সবার ঊর্ধ্বে জনগণ। আমাদের যেটা এই যে কনস্টিটিউশনটা আছে সেটাতে বলা হয় উইল অফ পিপল। জনগণের অভিপ্রায় হচ্ছে সবচেয়ে বড় সংবিধান, মানে জনগণের ইচ্ছা শক্তি। তাহলে জনগণের ইচ্ছা শক্তি কি? জনগণের ইচ্ছা শক্তি কি শাসকের পরিবর্তন হওয়া? এই জনগণ এবারে অভ্যুত্থানে জনগণের ইচ্ছা শক্তিটা কি ছিল? 69% জনগণ কি কোথায় ভোট দিয়েছে? কিসের জন্য? আমাদের শুধুমাত্র শাসকের পরিবর্তনের জন্য না তো, শাসনের পরিবর্তনের জন্য। আমাদের 69% জনগণ বারবার বলেছে, আজকে 51% জনগণের ভোট নিয়ে যে সরকার গঠন করেছে, কিন্তু 69% জনগণ তো ভোট দিয়েছে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো খুবই প্রয়োজন, গুরুত্বপূর্ণ সংস্কারগুলো খুব প্রয়োজন। তাহলে আপনি গণতন্ত্র বলতে কি বুঝেন? আপনি গণতন্ত্র বলতে কি বুঝেন যে বাবার ছেলে, বাবা ক্ষমতা ছিল, বাবার পরে ছেলে ক্ষমতা, ছেলের পরে তার স্ত্রী ক্ষমতা, স্ত্রীর পরে তার সন্তান ক্ষমতা, এটা কি গণতন্ত্র? গণতন্ত্র বলতে কি আমরা বুঝি 10 বছর ধরে টানা একটা দলের কমিটি থাকবে, 10 বছর পর পর পরিবর্তন হবে, এটা কি গণতন্ত্র? না। জনগণের উইল অফ পিপল, অভিপ্রায়। আপনি যখন গণ অভ্যুত্থানের পরবর্তীতে যখন আপনার ইউনিট সরকার শপথ গ্রহণ করেছিল, তখন হাইকোর্টে একটা রিট হয়েছিল। সেই রিটে বলা হয়েছিল এই যে তাদের এই যে 106 আর্টিকেল 106 যারা ক্ষমতা নিয়েছে, এটা কেন অবৈধ হবে না? তখন অ্যাপ্লাই ডিভিশন বলেছেন যেহেতু জনগণের অভিপ্রায়, এটা সেহেতু জনগণ অভিপ্রায়ের কারণে, জনগণের অভিপ্রায় হচ্ছে সকলের ঊর্ধ্বে, উইল অফ পিপল, যেটা আমার সলেম এক্সপ্রেশন অফ উইল অফ পিপল আমাদের 7(2)তে বলা আছে কনস্টিটিউশনের, সেটি হচ্ছে সবার ঊর্ধ্বে। সেটি সবার ঊর্ধ্বে হওয়ার কারণে, জনগণ অভিপ্রায়ের কারণেই এই সরকার বৈধ। তাহলে জনগণ অভিপ্রায় কি দিয়েছে? জনগণকে একটা অভিপ্রায় দিয়েছে, জনগণ দুটো অভিপ্রায় দিয়েছে। জনগণ যেমন এই সরকারকে ক্ষমতায় দিয়েছে, জনগণ সাথে সাথে আরেকটা অভিপ্রায় দিয়েছে, শাসন, আমাদের যে শাসন পরিবর্তন, স্ট্রাকচার পরিবর্তন। আপনি বারবার বলেন যে সংবিধান উল্টাই দিতে চায়। উল্টা মানে কি? আমাদের বিএনপির যে 31 দফা, সেটা তো 2022-23 সালে ওনারা হোটেল ওয়েস্টিনে বলেছেন। ওনারা প্রথম যে এটা ছিল, প্রথম দফাটা ছিল যে আমরা সংবিধান সংস্কার করব। এখন আপনি বলেন যে আমরা সংবিধান সংশোধনের মাধ্যমে সংস্কার করেন না। আপনি যেমন আপনি দেখেন বিএনপি যে ইস্তেহার আছে, সেই ইস্তেহারের মধ্যে ওনারা বলেছেন ওনারা আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আমাদের যে রাষ্ট্রীয় মূলনীতির মধ্যে যুক্ত করবেন। রাষ্ট্রীয় মূলনীতির মধ্যে আপনি এটা যুক্ত করবেন কিভাবে? আপনি যে অষ্টম সংশোধনীর মাধ্যমে জিয়াউর রহমান যেটা যুক্ত করেছেন, এটা পঞ্চদশ সংশোধনী এসে পরবর্তী অ্যাপ্লাইড ডিভিশন এটাকে অবৈধ ঘোষণা করেছে, কারণ এই বেসিক স্ট্রাকচারে হাত দিয়েছেন আপনি। 142 দিয়ে আপনি বেসিক স্ট্রাকচারে হাত দিতে পারবেন না, যেটা অ্যাপ্লাইড ডিভিশন দ্বারা স্বীকৃত, যে আপনি এই ধর্মনিরপেক্ষতার বিপরীতে আপনি আল্লাহর উপর আস্থা বিশ্বাস যুক্ত করেছেন, সেটি তো আপনি পরিবর্তন করতে পারবেন না। 142 দিয়ে পরিবর্তন করতে পারবেন না। যেভাবে জিয়াউর রহমান সাহেব করেছিলেন, পরবর্তীতে এটা অবৈধ ঘোষণা করেছে অ্যাপ্লাইড ডিভিশন, তেমনি আবার আপনি সংশোধন করবেন, আবারও অ্যাপ্লাইড ডিভিশন এটাকে অবৈধ ঘোষণা করবে। তো সুতরাং আপনাকে বুঝতে হবে সংশোধনটা কি, সংস্কারটা কি। আমরা সংশোধন এবং সংস্কার মধ্যে পার্থক্য বুঝি না। ধরুন আপনার একটা ঘর, আপনার ঘরের মধ্যে কালার পরিবর্তন হয়ে গেছে, কালারটা আপনার এই রং নষ্ট হয়ে গেছে, আপনি রং লাগাবেন, এটা মানে সংশোধন করা। কিন্তু আপনার যখন পিলার আছে, পিলারে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে এই পিলার তো আপনি রং লাগানোর মাধ্যমে চেঞ্জ করতে পারবেন না। পিলার মানে সংস্কার করা, আর এটার জন্য গণপরিষদ লাগবে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাগবে, জেনারেল অ্যাসেম্বলি এটা পারবে না। তো তাহলে যে জেনারেল অ্যাসেম্বলি যেটা পারবে না, আপনি বলেছেন এবারে যে জুলাই সনদে আছে যে প্রত্যেকটা হাইকোর্টের বিভিন্ন বেঞ্চ বিভিন্ন বিভাগে নিবে। আপনি কিভাবে হাইকোর্টের বেঞ্চ আপনি বিভিন্ন বিভাগে নেবেন? কারণ অ্যাপ্লাইড ডিভিশনের মধ্যে আনোয়ার চৌধুরী ভার্সেস স্টেটের মাধ্যমে আপনি জানেন এরশাদ নিয়েছিল হাইকোর্টের বিভিন্ন বেঞ্চ, আপনার সংসদের মাধ্যমে পাশ করে পরবর্তীতে এটা অবৈধ ঘোষণা করা হয়েছে আনোয়ার চৌধুরী ভার্সেস স্টেটের মাধ্যমে, অবৈধ। সুতরাং আপনি আবার নেবেন, আবার এটা অবৈধ ঘোষণা করা হবে। এই জন্যই তো মৌলিক সংস্কারগুলো প্রয়োজন। এখন কথা হচ্ছে জনগণ যদি মৌলিক সংস্কারের কথা বলে, আপনি বলেন যে তারা গণতন্ত্রের বিপক্ষে কথা বলছে, তারা এই সরকারের বিপক্ষে কথা বলছে। এই সরকারের বিপক্ষে তারা কথা বলছে, কিন্তু সরকার তো একবারও বলে নাই যে সংস্কার কিংবা সংশোধন যেটাই নামে বলেন না কেন, 31 দফা এবং জুলাই সনদে যেগুলো আছে নোট অফ ডিসেন্টের বাইরে,
সেগুলো নিয়ে তারা একবারও অস্বীকার করেন না, বরঞ্চ বারবার বলছেন অক্ষরে অক্ষরে পালন করা হবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ অক্ষরে অক্ষরে? আপনি তো জুলাই সনদ বাদ দেন ভাই, আপনি আবার 31 দফায় 5টা দফা অলরেডি তারা ভায়োলেশন করে ফেলেছে। তাদের যে 31 দফা সেটার 5টি দফা অলরেডি তারা ভায়োলেশন করে ফেলেছেন জুলাই সনদ পরে। আপনি যে সুপ্রিম কোর্টের যে সচিবালয়, এই সচিবালয় তো নোট অফ ডিসেন্ট আপনার ছিল না, তাহলে সেই নোট অফ সেই সচিবালয় প্রতিষ্ঠিত সচিবালয় আপনি কি করলেন, সেটাকে আপনি বাদ দিয়ে দিলেন কেন? এটা তো আপনার নোট অফ ডিসেন্ট ছিল না, তাহলে আপনি অক্ষরে অক্ষরে পালন কিভাবে করবেন? আপনি বলেছেন না আমরা এটাকে সুন্দরভাবে সংশোধন করবো, আপনি সুন্দরভাবে সংশোধন, আপনি আমার খাওয়ার পেটে খাবার ঢুকেছে, আপনার পেট থেকে বের করে খাবার নিয়ে বলে তো তোমাকে ভবিষ্যতে খাবার দেওয়া হবে কেন? আর আমি তো পেটে খাবার নিয়েছি, এটা খাই আমি, সচিবালয় তো প্রতিষ্ঠা হয়ে গেছে, জনবল নিয়োগ হয়ে গেছে, সেই জনবল সচিবালয় সবকিছু আপনি বাদ দিয়ে দিলেন। তো তাহলে আপনি নতুন করে করবেন আমি কিভাবে বুঝবো? আপনি তো আমার পেটের খাবার নিয়ে গেলেন, আপনি আবার নতুন করে আমাকে খাবার কিভাবে দিবেন? আপনি দেখবেন 31 দফায় প্রথম দফা তারা ভায়োলেশন করেছে, এরপরে বলেছেন ওরা স্থানীয় নির্বাচন কখনো প্রশাসক নিয়োগ করবে না, সেটা ভায়োলেশন করেছেন। এরপরে ওনারা বলেছেন ক্রিয়াঙ্গনে ওনারা কখনো দলীয়করণ করবে না, সেটা ওনারা ভায়োলেশন করেছেন। এরপরে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কখনো দলীয়করণ করবে না, সেটা ওনারা ভায়োলেশন করেছেন। তাহলে ওনারা 31 দফায় ভায়োলেশন করেছে, ওনারা জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে করবে? আপনি তো যুক্তিতে আসেন, আপনি যুক্তিতে বারবার বলা হচ্ছে মব, এই যে মবের কথাটা যেই আপনার এই বললো, মবের কথা বললো, কেন আসছে? আপনি গণতন্ত্রের কথা বলেন না? গণতন্ত্র মানে কি? আপনি কথা বলার স্বাধীনতা আপনি দিবেন। আপনি একজন অশালীন কথা বললো, তার মানে কি আপনি তাকে আঘাত করবেন? আপনি তাকে আঘাত করবেন, এটা কি গণতন্ত্রের নমুনা? এটা তো শেখ হাসিনা করতো। মাহমুদুর রহমান সাহেবরা যখন কোনো কথা বলতে পত্রিকা কোনো লেখালেখি করতো, তাকে সে হাজিরা দিতে গিয়ে সেখানে তাকে আঘাত করা হইতো। তাহলে আপনি নতুন করে তো আবার শুরু করলেন। হ্যাঁ, আমি এগেনস্ট দ্য অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ। আমি এই যে নাসিরের যে বক্তব্য, এটা আমি তার এগেনস্টে, কিন্তু সাথে সাথে সেটার রেসপন্সটা কি হবে? সেটাকে আঘাত দিয়ে হবে? এরকম তো অনেক অশালীন ভাষা কথা বলে। এই যে যাকে সচিব পদমর্যাদা রাশেদ খান, তাকে যে সে তো অশালীন ভাষা ভয়ঙ্করভাবে কথা বলে, জামাতের আমিরকে নিয়ে সাদা শয়তান বহু ধরনের কথা বলেছে, তার মানে কি তাকে আঘাত করা হবে? আজকে যে রাষ্ট্রপতি রিসেন্টলি বিদায় নিয়েছেন, তিনি জিয়াউর রহমান সাহেব নিয়ে কি বলেছেন? জিয়াউর রহমান সাহেবকে বলেছেন উনি নাকি সামরিক ক্ষমতার মাধ্যমে স্বাধীনতার চেতনা ধ্বংস করেছেন। সেই এই রাষ্ট্রপতিকে আমরা সেই রাষ্ট্রপতিকে আমরা গার্ড অফ অনার দিচ্ছি না? তো তাহলে আপনি কথা কেউ বললে তার কথা বিপরীত হলে আপনি তাকে আঘাত করবে, এটা কি গণতন্ত্র নমুনা? সেটা তো হতে পারে না গণতন্ত্র নমুনা। তাহলে আপনি গণতন্ত্র বলতে তো আপনি তাকে বাকস্বাধীন, আপনি যদি সে যদি অপরাধ করে, সে যদি অশালীন কথা বলে, তাহলে আপনি তার এগেইনস্টে মামলা করেন, ফৌজদারি। তাহলে এখন কি যদি কারো উপর আঘাত আসে কথার বিপরীতে, তাহলে সেই আঘাতের কি পাল্টা আঘাত করা হবে? এটাই কি চলতে থাকবে? আপনাকে কেউ যদি তার ভাষা আপনার পছন্দ হলো না, তাহলে এটার প্রক্রিয়াটা কি হবে? মানে গণতন্ত্র, আপনি উন্নত বিশ্বে যান, এখানে যারা আছে সবাই তো উন্নত বিশ্বে গিয়েছেন, বাইরে ছিল, উন্নত বিশ্বে যান, সেখানে তো ট্রাম্পকে তার ক্ষমতা কিন্তু তাকে যে ভাষায় তার জনগণ কথা বলে, আপনি তো কথা বলার সুযোগটা দেন। যদি আপনি সুযোগ না দেন, আপনি ধরেন আপনাকে ভালো লাগলো না, তাহলে আপনি কি করবেন? মানহানি মামলা করেন, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করে, কিন্তু নিজ হাতে আপনি আইন নিয়ে তুলে নেবেন কেন? কারণ আপনার 31 দফা ছিল রুল অফ ল, আইনের শাসন প্রতিষ্ঠা করবেন। সেই আইনের শাসনটা কোথায়? আপনি তো উত্তেজিত জনতা দিয়ে তাকে আঘাত করছেন। তা আঘাত করলে আপনি কি সেটার এই যে সে অশালীন ভাষা বলছেন, আপনি যে অশালীন আচরণ করছেন, সেটা দিয়ে কি আমাকে কামড় দিলে আমিও কামড় দিব? সেটা কেন হবে? জি, রাসেল ভাই আপনার কাছে আবার ফিরবো। হেলাল ভাই, আপনাকে মূলত আমি বেশ কিছু পয়েন্ট নিয়ে আলাপ করার জন্য একটু দেরিতে শুরু করলাম আপনার সাথে। প্রথম কথা হচ্ছে, রাসেল ভাই কয়েকটা কথা বলেছেন। 1 নম্বর বলেছেন যে জনগণের ইচ্ছা কি ছিল 5 আগস্টের পরে, জুলাই 24 সালে মানে 5 আগস্টের পরে, এবং একই সাথে মোস্তফা ফিরোজ ভাই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন যে বর্তমানে এই মুহূর্তে দেশে গণতান্ত্রিক দল আর ধর্মীয় দলে বিভাজনটা হয়ে গেছে, এবং এই জন্যই গণতন্ত্র এবং আলাদা যেই আরেকটা এজেন্ডা, ধর্মভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার এজেন্ডা, সেটি নিয়ে এক ধরনের গোলযোগ আছে। এবং যেটি আজকে আমরা দেখলাম যে একটা গবেষণা প্রতিষ্ঠান, তাদেরও একজন প্রধান গবেষক কিন্তু সেটির এক ধরনের স্বীকৃতি দিয়েছেন। তো আপনার কাছে কি মনে হয় যে যা হচ্ছে কিংবা যা হতে যাচ্ছে সেটার পেছনে এটা একটা বড় কারণ কিনা? দেখেন, আমাদের আলোচনার ক্যানভাসটা অনেক বড় হয়ে গেছে। মোস্তফা ফিরোজ ভাই যে একটা থিওরি দিছে, এটা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তার আগে ব্যারিস্টার রাসেল যেভাবে বলে গেল, আই ডু অ্যাগ্রি উইথ হিম, স্ট্রংলি আই ডু অ্যাগ্রি উইথ হিম, কিন্তু তার সেকেন্ড পয়েন্ট যেটা বলেছে সেটা লট অফ এক্সাজারেশন, যেটা টোটাল আমাদের যে আমি তার সাথে যে এগ্রি করলাম যে পিপলস উইল, দ্যাট ইজ দ্য ডেমোক্রেসি ইন দ্য নাটশেল, আই ডু অ্যাগ্রি। আমি মনে করি পিপলস উইলসটা কী ছিল, সমস্ত তর্ক বিতর্ক বাদ দিয়ে আমরা মনে করি যে উই হ্যাভ টু ইমপ্লিমেন্ট দ্য জুলাই চার্টার। এইটা হবে রাজনীতির একটা প্রোটোপ্লাজম আগামী পলিটিক্সের জন্য। সেই যখন কনসেনসাস কমিটি
অনেক তর্ক বিতর্কের পরে নির্বাচন সার্টেনিটি আনসার্টেনিটি কত কিছু করার পরে একটা 85টা পয়েন্ট দিল। আমরা খুবই সংক্ষিপ্ত 85টা পয়েন্ট দিল যে এই 85টা পয়েন্ট আমাদেরকে মানতে হবে। আমরা একে অপরকে বিশ্বাস করছিলাম না যে আমি ক্ষমতায় গেলে আমি মানব না, ও ক্ষমতায় গেলে ও মানবে না। তখন এইটাকে আরও কনফার্ম করার জন্য, মেকশিওর করবার জন্য আমরা জনগণের উইলটা নিলাম। সেই জনগণ 71%, ও 70 ও বলছে 69, আরও বেশি হবে, 71% মানুষ বলছে যে এই 85 পয়েন্ট মানতে হবে। বুঝছেন? এখন 85 পয়েন্ট মানতে হবে। কিভাবে মানতে হবে? হাউ টু ইমপ্লিমেন্ট? উই হ্যাভ টু ইমপ্লিমেন্ট, বাট হাউ টু ইমপ্লিমেন্ট? এইটাও কিন্তু জুলাই সনদে লেখা আছে। এই জিনিসটা আমরা সর্বেসব ভুলে যাচ্ছি যে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। এখন 1 থেকে 23টা যে দফা ছিল, এই দফাগুলো ইমপ্লিমেন্ট করবার জন্য আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল, সাব আর্টিকেল আরও কিছু পরিবর্ধন, সংশোধন, পরিমার্জন করা প্রয়োজন। স্পষ্ট করে লেখা আছে। আমরা সংসদে যারা আলোচনা শোনেন, জামাত, জাতীয় আপনার এনসিপি, বিএনপি, উই অল আর অ্যাগ্রিড উইথ, আমরা সম্মত। এবং 23-এর পরে যে 85টা রেস্ট অফ দ্য, এটা প্রেসিডেন্টের অর্ডিন্যান্স, আইন, বিধিবিধান দ্বারা নির্বাহী আদেশ দ্বারা পরিবর্তন করা যাবে, তাই না? জি। এইটাকে প্রতিপালন করবার জন্য আমাদের সংসদে 7টি কর্মদিবস না 15টি কর্মদিবসে তর্ক বিতর্কের পরে আমরা কি হলাম যে প্রথমে আমাদের যে 133টা অর্ডিন্যান্স ছিল, এটা সবাই জানেন, যেটা নিয়ে ও বলছে যে ওই যে জুডিশিয়ারি, তারপরে ওই যে বিচার বিভাগের কমিশন, এটা বলছে না 114টাই তো সেখানে। 133টা অর্ডিন্যান্সের মধ্যে 20টা অর্ডিন্যান্সকে আমরা বিল আকারে তুললাম না, আলোচনা করলাম, যেহেতু ওই অর্ডিন্যান্সগুলো যখন কনসেনসাস কমিটি দেয় সেখানে অনেক লুপহোলস আছে, এইটা আইন আকারে আনতে গেলে অনেক সমস্যা হবে। আমাদের তখন একটা কমিটি করা হলো, জামাতের থেকে 4 জন, আমাদের থেকে 7 জন, সংখ্যানুপাতে। জামাতে এখানে একটা কাজ করে, যেটা মোস্তফা ভাই একটু বলতে চাচ্ছিল, যে এনসিপিকে বাদ দিয়ে 4টা সিডি তারা নিয়ে গেল, কিন্তু 4টা পদে নিয়ে গেল, নিয়ে 11 সদস্য বিশিষ্ট কমিটি করা হলো, অর্ডিন্যান্সগুলো বিল আকারে তোলা হলো। 20টা অর্ডিন্যান্স, ওই যে আপনার সংসদে গুম কমিশন এই যে আছে, আর যে আছে 20টা, এইটা আমরা আবারও আইনি পরীক্ষা নিরীক্ষা করা যে লুপহোলসগুলো আছে আবার তোলা হবে, তাই না? এবং এইবার মজার যে এই যেটা আমার ইম্পর্টেন্ট বিষয় না আমার কাছে, এই অর্ডিন্যান্সটা মজার বিষয় হলো এই যে 85টা যে পয়েন্ট, এখন এইটাকে বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদে যা লেখা আছে, ওই যে অক্ষরে অক্ষরে আমরা বলি না, জুলাই সনদে যা লেখা আছে বাস্তবায়ন করতে হবে। যেহেতু আমরা সবার আগে সিগনেচার করেছি, জামাত সিগনেচার করতে চাইনি, সবাই জানেন তাদের আন্তরিকতা কেমন। এখন আমরা বললাম ঠিক আছে, তাহলে জুলাই সনদ বাস্তবায়ন কীভাবে করতে হবে, জুলাই সনদ লেখা আছে, আমরা সংসদের রীতি অনুযায়ী আর একটা কমিটি করি। ঠিক তো? এটা তো রীতি, সংসদের রিচুয়ালস তো এটা। এইখানে জামাত পলিটিক্সটা করলো কি, আমরা কমিটিতে নাম দেব না। কমিটিতে নাম দিলে তো জুলাই সনদ বাস্তবায়ন হয়ে যাচ্ছে, জামাতের হাতে পলিটিক্সটা থাকে না। এইবার মোস্তফার ভাইয়ের কথায় আসি, জামাতের হাতে পলিটিক্সটা কি? ইসলামিক কার্ড, ধর্মীয় কার্ড। এই কার্ডটা এখন সেই মানে ভোতা হয়ে গেছে। এখন জামাত এখন আর বলে না যে আমি শরিয়া আইন চালু করবো, বলে না। দেখছি এটা তো জনগণ খাচ্ছে না, জনগণ তো এবার ভোটে হাতে হারিকেন ধরিয়ে দিচ্ছে। 70-75টা সিট, মানে আপনার ওই যে ইসলামী ব্যাংকের 22,000 কোটি টাকা দিয়েও 70-75টা সিট, গরিব মানুষের ভোট কীভাবে কিনছে দেখছেন, 1,000-2,000, তারপরেও হাতে হারিকেন ধরাই দিচ্ছে। এখন দেখে ধর্মীয় কার্ড খেলা যাচ্ছে না, এবং ওদের যে লোগো ছিল আল্লাহু লেখা, এইটা একটা মারাত্মক অন্যায় করেছে। প্রত্যেক মুসলমান সম্প্রদায়ের জামাতকে একটা গালি দেওয়া উচিত যে ভাই তুমি আল্লাহর নাম তোমাকে লিখতে বললো কিনা, মুছতে বললো কিনা। আর বললো কি আকিমিদ দিন, দিন প্রতিষ্ঠা করব, সেটাও এখন নেই। আজকে দেখি সেটা চেঞ্জ করতে চেয়েছিল, কিন্তু আছে এখন। না, ওদের যে সংবাদ সম্মেলন হয় সেখানে থাকে না। আজকে দেখলাম বাংলা ভিশন একটা ফটোকার্ড ছাপেছে, সেখানে দেখি ওই লোগোটা বসিয়েছে। আমি কিরে, এই লোগোটা ছিল না, এই আল্লাহ আর আকিমিদ্দিন, এটা তো ওদের সংবাদ সম্মেলন দেখেন, এই রিসেন্ট নেই। তার মানে কি আকিমিদ্দিন মানে কি, আমি দিন কায়েম করব, প্রতিষ্ঠা করব। তার মানে তারা দিন প্রতিষ্ঠা করবে না, দিন মানে ব্যবস্থা, মানে সিস্টেম। ওইখান থেকে সরে আসলে এখন তাদের হাসি আছে এই যে আমাদের 24-এর গণ অভ্যুত্থানের যে প্রোটোপ্লাজম, জুলাই সনদ, এইটাকে নিয়ে আমাকে রাজনীতি করতে হবে। এইটার যদি কমিটিতে আমি নাম দিই, তাহলে তো জুলাই সনদ বাস্তবায়ন, আমার হাতে তো রাজনীতিতে এখন নবটঙ্কা থাকে না। এখন এইটাকে আমরা মানি না।
তো কমিটিতে নাম দিল না। যদি আপনার আন্তরিকতা থাকতো তাহলে আপনি জুলাই সালে স্বাক্ষর করতেন, আপনি ডেপুটি স্পিকার দিতেন, আপনি নারীদেরকে 15 জন সদস্য 5% কিছুই দিলেন না, জুলাই সালে মানলেন না, বা জুলাই সালে বাস্তবায়নের জন্য কমিটি করব, সেই কমিটিতেও নাম দিলেন না। এখন কি করছেন যে আমরা জুলাই সনদে আমরা পালন করব, বাস্তবায়ন করবো। এখন ওরা যদি কমিটিতে নাম না দিই, আমরা এবার সংসদে কি করবো, আমাদের বাস্তবায়ন করতে হবে, কারণ উই আর কমিটেড জনগণের কাছে। এইবার আসেন ও আরেকটা কথা বলছে, এটা নিয়ে ওরা পলিটিক্সটা করে, জামাতটা পলিটিক্সটা করতেছে, এই সমস্ত মানে 2 নম্বরই পলিটিক্স, এটা জনগণ মানুষ বোঝে। বিএনপি ইজ টু মাচ কর্ডিয়াল অ্যান্ড বিএনপি শোজ দেয়ার কর্ডিয়ালিটি বাই ইমপ্লিমেন্টিং অল দ্য আপনার রুলস অ্যান্ড লজ। আপনি দেখেন যে আমরা আগে সিগনেচার করলাম, আমরা আপনার ডেপুটি স্পিকার তাদেরকে বললাম নিব না, ওনার প্যাকেজ চাই, কী প্যাকেজ চাই বোঝে না। তারপর আরেকটা কথা বলতেছে যে গণপরিষদ লাগবে, কারণ এই বক্তব্যটা কি ছিল, এই যে আপনার প্রেসিডেন্টের আদেশ জুলাই সনদ বাস্তবায়নের জন্য কনসেনসাস কমিটিটা 2 নম্বরই করে গেছে। আমি আমার ব্যাখ্যা দিয়ে বলছি, 2 নম্বরটা এখানে করছে যে আমরা গণভোটের রায়, গণভোটের কথা বললাম, জনগণের ভোট দিলাম, ওরা গণভোট অধ্যাদেশ, গণভোট জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করলো, প্রেসিডেন্ট অর্ডার। সেইখানে ব্র্যাকেটে লিখলো জুলাই সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার পরিষদ, এইটা হলো 2 নম্বরই। এই যে আপনি লিখলেন উইদিন ব্র্যাকেট সংবিধান সংশোধন, এটা কার সাথে কথা বলে লিখছেন আপনি? আমাদের কনসেনসাস কমিটি যখন সমস্ত দল, তখন কি আপনি কথা বলছেন? এটা আলী রিয়াজ সাহেব যার সময় একটা প্যাচ লাগাই দিয়ে গেলো যে জামাত তুমি আসো এই জুলাই সনদ নিয়ে থাকো, বিএনপি তুমি নির্বাচন নিয়ে থাকো, এই সমস্ত 2 নম্বরই পলিটিক্স, আর জনগণ মানুষ বোঝে। এই জন্যই তো ভোটে এবার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে, বুঝছেন? সেই জন্য বলছি যে আর একটা কথা বললো যে যে দেখেন জামাত কত বড় রাজনৈতিক ভণ্ডামি। সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস, এটা হলো বিএনপির আপনার গঠনতন্ত্রে রয়েছে। আমরা 5th অ্যামেন্ডমেন্ট যখন বদল হলো, 5th অ্যামেন্ডমেন্টেই তো 5ম সংশোধনীর মধ্যে আমরা এটা তো করলাম, এই যে আপনার ওই যে ধর্মনিরপেক্ষতা থেকে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস। এখন কনসেনসাস কমিটি যে আমাদের মূল 4টি প্লারের মধ্যে যেটা দিল, যে সাম্য, মানবিক মর্যাদা, ধর্মীয় স্বাধীনতা, এর সাথে আমরা বললাম হ্যাঁ এটা আমরা মানি, এর সাথে আমাদের যেহেতু আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস, এটা আমাদের পার্টির একটা প্রধান বিষয়, এইটা আমার যুক্ত করে, এইটা হলো আমাদের নোট অফ ডিসেন্ট। জামাত কিন্তু এটা নোট অফ ডিসেন্ট দিল, দেখেন এত আল্লাহ আল্লাহ করে, এত আল্লাহ আল্লাহ করে, আল্লাহর নামটা দেওয়ার সময় না আমি এখানে আর নোট অফ ডিসেন্ট দিলাম না। এখন নোট অফ ডিসেন্টটা দিলাম, দেওয়ার পর কনসেনসাস কমিটি কি বললো, যে সমস্ত বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে, এটা কিন্তু সবাই রিপোর্টার পড়ছে, ব্যারিস্টার সাহেব তো ও রাসেল রেটরিকটি বলে গেল, আমাদের আপকামিং জেনারেশনটা আমি দেখলাম যে পলিটিক্যাল রেটরিক ব্যবহার করতে খুবই উস্তাদ। আমাদের বাংলাদেশের রাজনীতি কিন্তু পলিটিক্যাল রেটরিক, শেখ মুজিব হাউ মাউ করে কথা বলতো। আমাদের এই বর্তমান প্রজন্ম দেখলাম একটু মানে ঠান্ডা হয়ে কথা বলা, যে আপনার কনসেনসাস কমিটি বলল যে আপনার যে সমস্ত নোট অফ ডিসেন্ট আছে, এইগুলো যেই দল জিতবে, মনে করেন আমি জিতছি, আমি 51% লোক আমাকে ভোট দিছে, তাহলে আমি আমার নোট অফ ডিসেন্টটা বাস্তব, কনসেনসাস কমিটির কথা, তাদের সদিচ্ছা। এখন আপনি কিভাবে অবশ্যই আমরা এবার সংবিধানের মূলনীতিতে কনসেনসাস কমিটি যেটা করছে তার সাথে আমরা এটা যোগ করব, তাই না? এই যে আপনি দেখেন যে একটা কথা বললো যে আপনার ওই যে প্রভোকেটিভ হচ্ছে, যেমন আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি, ও খুব মানে কথাবার্তা বলে, এটা ও বলুক, আপনি ওটা ন্যারেটিভ দাঁড় করায় আমাদের বিরুদ্ধেও, মানে চ ব স দিয়ে বর্গজ ঠ দিয়ে কত রকম কথাবার্তা বলে, এইগুলো মানুষটাকে খারাপ বলে। দ্যাট ডাজ নট মিন, ওর সাথে আমি একমত যে আপনি তাকে পরে অ্যাটাক করবেন। এখন বিষয়টা হয়েছে কি, তার ন্যারেটিভের জবাব আমাকে ন্যারেটিভ দিয়ে দিতে হবে। এইখানে বিষয়টা হয়েছে কি, দেখেন যখন আপনি একটা কোনো সিনিয়র নেতার নামে বাজে কথা বলা শুরু করেন, তখন ওই সিনিয়র নেতা কিন্তু বলেন না তুমি তাকে অ্যাটাক করো, কিন্তু বাংলাদেশের পলিটিক্সে একটা ইমোশন তৈরি করে এলাকায়। আপনি একটা গণ্যমান, আপনি হবিগঞ্জে গৌসের মতো একজন নেতা, যে এই 24-এর গণ অভ্যুত্থানে সে কতবার জেল খেটেছে, কত মামলার আসামি হয়েছে আপনি জানেন, কত বছর এই অন্যায়ভাবে কিবরি হত্যা মামলায়, বিভিন্ন হত্যা মামলায় সে জেলখানার থেকে পৌরসভার চেয়ারম্যান জিতেছে।
আপনি তাকে না আজে বাজে কথা বলা শুরু করেছেন। সে তো আর বলেনি যে তাকে অ্যাটাক করো। এখন কিন্তু কিছুর ইমোশন তৈরি হয় ওই যে তৃণমূল নেতা কর্মীদের উপর। তারা এই নিজের ইমোশনটাকে যখন আউটবাস্ট করে তখনই সমস্যাটা হয়। তো এইটা আমি মনে করি এটা ঠিক না, ওই ইমোশনটাও তাকে দমন করতে হয়। কিন্তু আমি যে বক্তা, আমাকেও কিছু কথা বুঝে দেখ যে আমরা তো সবাই গণ অভ্যুত্থান একসাথে করেছি। আমরা যখন গণ অভ্যুত্থানে শক্তি ছিলাম তখন আমরা সবাইকে ডেকেছি না? আপনারা কি এসছেন আমাদের সাথে? কিন্তু আপনারা যখন ডাকছেন তখন কি আপনাদের ছেড়ে আমরা গেছি? আমরা তো শেষ পর্যন্ত ছিলাম। আপনি শেষের দিকে ছিলেন। দ্যাট ডাজ নট মিন আপনি বেশি স্টেক নেবেন, আমি কম স্টেক দেবো, আমি বেশি স্টেক দেবো, কম স্টেক দেবো। আমরা তো উই অল আর ইউনাইটেড এগেনস্ট দ্য ফ্যাসিজম। যে শেখ হাসিনা এখন দিল্লির থেকে বলছে নাকি সে বক্তৃতা দিবে, আপনারা দেখি সেটা নিউজ করা শুরু করেছেন। বা সেটা অ্যাবান্ডেন্ট পলিটিশিয়ান, পলিটিক্যালি সি ইজ অ্যাবান্ডেন্ট, তার নিয়ে কথা বলতে হবে কেন? আমি যে কামড়াকামড়ি শুরু করেছেন যে জুলাই সনদটা বাস্তবায়ন করতে হবে, গণভোটের আদেশে বলা, গণভোটের রায়তে বলা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করতে গেলে আপনি নাম দিবেন না কমিটিতে, আপনাকে বাদ দিয়ে যদি আমরা জুলাই সনদ বাস্তবায়ন শুরু করি আপনি তো আরেকটা গন্ডগোল শুরু করবেন, তাই না? আপনি 6 মাসে একটা সরকারকে এখন বলছেন আরে ফ্যাসিবাদের নাকি চরিত্র হয়ে গেছে আমাদের। কারণ কোনো লোক 6 মাসের একটা সরকার তো স্বৈরাচারী হতে পারে না, ফ্যাসিবাদ হবে কি করে? সেটার উত্তর দিয়েছেন আজকে। জি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে বরঞ্চ বিরোধী দলের কণ্ঠে আমরা ফ্যাসিবাদের ধ্বনি পাচ্ছি। আপনি দেখেন, আপনি 6 মাসের একটা সরকারকে শেখ হাসিনারে আমরা ফ্যাসিস্ট বলছি কখন? যখন 18 নির্বাচনে এবং 14 নির্বাচনে যখন সে ওই যে বিনা ভোটে নির্বাচিত হয়ে গেল, গুম খুন শুরু করলো, তখন আমরা তাকে ফ্যাসিস্ট বলা শুরু করেছি। আপনি 8 থেকে 12 সাল পর্যন্ত তাকে ফ্যাসিস্ট বলেছেন, স্বৈরাচার বলেছেন বড় জোর। ফ্যাসিস্ট আরেকটা জিনিস। আপনার এরপরে আপনি 24 নির্বাচনের পর তাকে মাফিয়া বলা শুরু করেছেন। 17 বছর লাগিয়েছে তার এই সময় উপাধি দিতে। আপনি প্রথম চোটেই আপনি শুরু করেছেন যে কি এই ফ্যাসিবাদী চরিত্রদের। মানে পলিটিক্যাল এই ম্যাচুরিটি থাকলে মনে করেন শেখ মুজিবের মতো 100 পাতা 100 জনের বক্তব্য দিয়ে উল্টো পাল্টা বক্তব্য দিয়ে আপনি কিছুক্ষণ মানুষকে আদরিত করতে পারবেন, কিন্তু সারাক্ষণ মানুষকে আপনি আদরিত করতে পারবেন না। আপনার এই প্রক্রিয়া যদি ফল হতো তাহলে ভোটে আপনারা জিততেন। অনেক কথা তো বলেছিলেন, ভোটে তো জিততে পারেন, জনগণ তো আমাদেরকে ভোট দিচ্ছে। অতএব আমাদেরকে আপনাকে পরীক্ষা করার এত সময় আসেনি আপনার এখন। ভাই আমরা আন্তরিকতা দেখাচ্ছি এবং জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছি, কিন্তু আপনারা মোটেও সহযোগিতা তো করছেন। কারণ কি? তাহলে আপনারা আর পলিটিক্সে থাকে না। অযথা বলতেছেন যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব না, আমরা জনগণের কণ্ঠ চেপে ধরলে আপনারা আমাদের যত বড় সংগঠন, আমরা যদি কণ্ঠ আপনাকে করতে পারতেন। আমরা যেহেতু অভ্যুত্থানের সবাই ঐক্যবদ্ধ ছিলাম, আমরা আবারও ঐক্যবদ্ধ থাকবো ফর দ্য সেক অফ দ্য ডেমোক্রেসি, টু এস্টাবলিশ দ্য ডেমোক্রেসি। আমাদেরকে উদাহরণ দেখাতে হবে যে আমরা ডেমোক্রেসিটা শেখ হাসিনা যেটা পারিনি, শেখ হাসিনা যেটা ধ্বংস করে গেছে, আমরা বরং রাইট ছিলাম, শেখ হাসিনা এখন অ্যাবান্ডেন্ট পলিটিশিয়ান, এটা আমাদের প্রমাণ করতে হবে। ধন্যবাদ হিলাল ভাই। ফিরোজ ভাই, আপনার কাছে আমি জাস্ট ছোট্ট একটা প্রশ্ন নিয়ে আসতে চাই। গত কয়েকদিন ধরে একটা আলাপ হচ্ছে, জামায়াতের পক্ষ থেকে, বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে গণভোটের রায় যদি বাস্তবায়ন করা না হয় তাহলে তারা আন্দোলন করতে বাধ্য হবে। অন্যদিকে আমরা বিএনপি নেতাদেরকে সংসদের অধিবেশন চলাকালীন এবং তারপরেও বারবার বলতে শুনেছি যে বিরোধী দল সংসদে যেভাবে কথা বলে সংসদের বাইরে তো সেভাবে তারা কথা বলে না, সংসদ এবং সংসদের বাইরের কথা তো তাদের ভিন্ন ধরনের। তাহলে এই যে আন্দোলনের হুমকি কিংবা আন্দোলন করার মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়ন করানোর চেষ্টা করা এবং বিএনপির দিক থেকে বলা যে বিরোধী দল বাইরে এক ভাষায় বলে সংসদ আরেক ভাষায় বলে, এটি কি আসলে যেটি ওই সাবেক উপদেষ্টা বললেন যে মব কিংবা অ্যাক্সেস নেওয়ার জন্য একটা প্রভাব বিস্তার করার চেষ্টা, এটি কি আসলে চেষ্টাটাকে আর উস্কে দিবে কিনা? দেখেন, এখন দুর্ভাগ্যজনক হচ্ছে এই যে এখন একটা মানে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের ফলাফল তো মেনে নিছে এখন যারা সংসদে যারা। এখন তো গণতান্ত্রিক সিস্টেমে সংসদ হচ্ছে সমস্ত কেন্দ্রবিন্দু। আপনি যখনই কি সংসদ ফেল করবে তারপরে আপনি যাবেন, এটাই হলো ইয়ে। কিন্তু আপনি একই সঙ্গে সংসদ চালু রাখবেন, একই সঙ্গে বাইরের আপনি জনসভা চালু রাখবেন, এটা কিন্তু হয় না। তাহলে আপনার সংসদ কেন? সংসদে আপনি চাপ দিচ্ছেন, কোথায় চাপ দিচ্ছেন? আমি তো মনে করি যে সংসদে বিরোধী দল বলতে আমি তো রুবিন ফারহানাকে বুঝি, আমি তো আর কারোর আওয়াজ পাই না। সে প্রতিটা বিষয়ে যেভাবে সাবজেক্টগুলি ধরে ধরে কথা বলে, আমি তো সেই আওয়াজগুলি পাই না। তার মানে এই জায়গার আপনি কিছু করতে পারতেছেন, আপনি যুক্তি তর্ক দিয়ে করতে পারতেছেন, আপনি বাইরে যে বলগাহীন উক্তি করতেছেন, আচরণ করতেছেন, সেইগুলো তো আজকে দেখলাম
কর্নেল অলি পর্যন্ত রিয়াক্ট করলো যে এটা কি ধরনের কথা, প্রধানমন্ত্রী মন্ত্রী তাদেরকে তাদের বাবা মা তুলে কথা বলা হচ্ছে। হ্যাঁ, আবার শফিকুর রহমান বলছে একটু মিষ্টি মিষ্টি ভাষায় যে একটু গরম গরম বক্তৃতা দেয়, এটা মানতে পারছে না। তাদের মধ্যে কিন্তু একটা পরিবর্তন হচ্ছে। মূল কথা হলো যে আপনি সংসদেই চেষ্টা করতেছেন না। সংসদে দেখেন, আপনি যদি এরশাদের আমলেও তো একটা গণঅভ্যুত্থান হলো, ধরেন সেটার মাত্রা হয়তো ছোট ছিল, তো শুরুতেই কিন্তু এই অস্থায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বুঝতে পারছে যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় দ্রুত ফেরা দরকার, এই জন্য সংসদটা চালু করলো। সেই সংসদের মানে আওয়ামী লীগ বিএনপি তারা তর্ক বিতর্ক করতে 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 কিন্তু ওই যে বারবার সংসদীয় কাঠামো, গণতান্ত্রিক কাঠামোকে বারবার ধ্বংস করে কিন্তু সেই আওয়ামী লীগ যেমন দেখেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা, আমি তখনও বলি তখনও সেই আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র, সেটাকে বাদ দিয়ে চলে গেল বাকশালে। তা আপনি যখনই গণতন্ত্রের পথ বাদ দিয়ে সংসদকে বাইপাস করে যখন আপনি অন্য কিছু করবেন, তখন এটা একটা অগণতান্ত্রিক একটা মানে কি বলে এক ধরনের ফ্যাসিজমকে আপনি উস্কানি দিচ্ছেন, অর্থাৎ গণতান্ত্রিক মাফ করবেন শাসনে আপনি বিশ্বাস করছেন না। তো সুতরাং আমি সংসদের ভেতরে আমি চেষ্টাটাই দেখলাম না সংসদের মধ্যে যে এই যে আপনি ঠিক আছে গণভোটের ডিফারেন্স কি, বিএনপি দ্বিতীয় শপথ মানল না, বুঝলাম সে গণভোট মানে না, তো গণভোটের যে মূল এজেন্ডাগুলো সেই এজেন্ডাগুলো নিয়ে আপনি ফাইট করতেছেন কিনা সংসদের ভেতরে, আমি তো সেইটা দেখতেছি না। আপনি কেন কমিটিতে যাবেন না? কমিটিতে যান, কমিটিতে যদি আপনি না করতে আপনি তখন ওয়াকআউট করেন। আপনি বললেন যে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, আমি পারি নাই। তারা তো বারবার বলছে সংবিধান সংস্কার পরিষদ গঠন ছাড়া এটা নিয়ে তারা আলাপই করতে চায় না। মানে আপনি আউট অফ পার্লামেন্টের আপনি সাবজেক্ট আনবেন কেন, যেখানে আপনার একটা পূর্ণাঙ্গ সংসদ আছে, আপনি সব কিছু এখন ওখানে নিয়ে যাবেন। ধরেন সংসদ যতক্ষণ নাই তার আগ পর্যন্ত ওই আপনার কি বলে ফরেন একাডেমিতে যেই ঐক্যমত্য কমিশন গুরুত্বপূর্ণ, অন্যান্য কমিশন গুরুত্বপূর্ণ, ডক্টর ইউনূসের দপ্তরই, কিন্তু যেই মাত্র নির্বাচন হয়ে গেল তখন তো আপনার এবং সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হলো, তখন তো আপনি সব কিছু নিয়ে যাবেন। তাদের গুরুত্বটাও সংসদের উপরে নির্ভর। সংসদে আপনি তো সংসদেই বারবার আপনি করবেন, দরকার হয় আপনি সংসদের সামনে অবস্থান নেন, সংসদের ভেতরে করেন, সংসদের বাইরে আপনি ভারতের পার্লামেন্টের এটাই দেখেন, ওরা কিন্তু সব কিছু সংসদ কেন্দ্রিক, সংসদে আপ্রাণ যুদ্ধটা করে। তারপর আমি ভারতের উদাহরণটা এখানে মন্ত্রী সংসদে হাজির হয়, হ্যাঁ, তারপর আমি ভারতের এটা কি আপনি দেখেন, ওই ভারতেও কিন্তু ওই একই বিপর্যয়। ভারতে যখন নাকি মানে একটা ডেমোক্রেটিক সিস্টেম ছিল, ভারতে একটা ভালো একটা আদর্শিক ছিল এই অঞ্চলে, যেই নাকি তারা ধর্মের উপর ভর করে রাজনীতিটা করতে গেল, তখনই কিন্তু এখন গণতন্ত্র সংকুচিত হয়েছে মোদির শাসন। বৃহত্তম গণতন্ত্র। এই জন্য আমি বলি যে বাংলাদেশে কিন্তু ওই সংকটটাই, বাংলাদেশের মূল সংকটটা আমি দেখি এটাই, যে আপনি কি গণতান্ত্রিক ধারায় চলবেন নাকি ধর্মীয় সাম্প্রদায়িক ধারায় চলবেন, আপনার এটা এক করবেন। এখন যদি পুতিনকে বলেন যে সে গণতান্ত্রিক একটা সংস্কার করতে, এটা বিশ্বাস হবে, সে কমিউনিজম প্রতিষ্ঠা করবে, একদলীয় শাসন ব্যবস্থাকে আরও কিভাবে শক্তিশালী করা যায় সেটা চেষ্টা করবে। তা আপনি দেখেন এই ধারা যারা রাজনীতি করে তাদের আদর্শে পুষ্ট যে সমস্ত রাষ্ট্র আছে বিশ্বে, সেইগুলির অবস্থা কি, সেখানে কি গণতন্ত্র আছে নাকি গণতন্ত্র নেই, এই মৌলিক বিষয়গুলি আসলে আমাদের আলোচনা করা, তাইলে বোঝা যাবে যে আসলে সংকটটা। আমরা আরেকবার আলোচনায় ফিরতে চাই। রাসেল ভাই, আপনাকে আমার মনে হয় প্রশ্ন করার প্রয়োজন নেই, আপনি মোটামুটি হেলাল ভাইয়ের কথাও শুনেছেন, ফিরোজ ভাইয়ের কথাও শুনেছেন, কিন্তু আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। সংবিধান সংস্কার পরিষদের শপথ বিএনপি কিংবা তার সমর্থিত দলগুলো নেয়নি বলে বিরোধী দল 11 দলীয় জোট, নির্বাচনী জোট যেটাকে বলা হচ্ছে, তারা সংসদে এটার প্রোটেস্ট না করে, প্রক্রিয়ার মধ্যে না গিয়ে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি, এইটা কি আসলে গণতান্ত্রিক ব্যবস্থার জন্য কতটা কার্যকর হবে? সংসদে যখন 2/3 মেজরিটি কেউ পায়, বাংলাদেশের ইতিহাস 2/3 মেজরিটি তো 3 বার হয়েছে, শেখ হাসিনা পেয়েছে, 2/3 মেজরিটি যখন পায় তখন বিরোধী দল আসলে উপায়টা কি? ওয়াকআউট করবে সর্বোচ্চ। আপনি যখন কোনো কিছু পাস করবেন, ওরা কি বসে বসে হাতে তালি দিবে নাকি বসে বসে হচ্ছে শুধু হা করে তাকিয়ে থাকবে? তাদের প্রতিবাদে বাস হচ্ছে ওয়াকআউট করা। সেটা তো জামাত 11 দলীয় জোট করেছে, ওয়াকআউট করেছে। আপনি বললেন যে বিরোধী দলে আসলে সংসদে রাজপথে কেন নামতে হবে? 2008 সালে 2/3 মেজরিটি তো আওয়ামী লীগ পেয়েছিল, পরবর্তীতে 21 দিনের মাথায় কিন্তু হরতাল হয়েছে, রাজপথে নেমেছে। তার মানে কি, রাজপথ ছাড়া যখন 2/3 মেজরিটি কে পেয়ে যায়, বিরোধী দল রাজপথ ছাড়া কোনো উপায় তো নেই, সে কি করতে পারবে?
সে তো এখন সমস্যা হচ্ছে আমরা এই এখনকার বর্তমান বিরোধী দলকে আমরা আগের মতো আমরা ভালো লাগছে না, কারণ আগে বিরোধী দল হরতাল ডাকতে অবরোধ ডাকবে, এখন বর্তমান বিরোধী দল হরতাল দিচ্ছে না কেন? এই জন্য ভালো লাগছে না, এই জন্য আমাদের কাছে লাগছে না বিরোধী দল বক্তব্য। আমার মোস্তাফিরুজ ভাই বললেন যে সংসদে বিরোধী দল বলতে উনি রুমিন ফারহানা আপাকে বুঝেন। এখন কথা হচ্ছে আমার ধরেন ওনার মতদর্শ আমার ভালো লাগে, ওনার বক্তব্যে আমি শুনি, অন্যদের বক্তব্য আমি শুনি না। আমার ওইরকম অনেক সংসদ সদস্য বক্তব্য আমি শুনি না, যার ভালো লাগে আমি তারটাই শুনি। এখন রুমিন ফারহানা আপার বক্তব্য ভালো লাগে, ভাই বক্তব্য শুনে, এই জন্য ওনার কাছে মনে হয় যে শফিকুর রহমানের বেশ কিছু বক্তব্য তাহলে আপনি তো ইনক্লুডিং সাথে বিরোধী দলের নেতার বক্তব্য সব বলতেন যে দুইজনকে আমার মনে হয় বিরোধী দলের আর কোনো কেউ না। অন্যান্য কিছু মানবিক কথা হচ্ছে দেখেন বাজেটে কিছু সংশোধনী প্রস্তাব আনছে, সাথে সাথে অ্যাকসেপ্ট হয়েছে। ভাই বললো যে সংসদের আপনারা সংসদে না পারলে সংসদের সামনে দাঁড়ান, তো সংসদের সামনে দাঁড়ানো তো একই কথা। সংসদের সামনেটা রাজপথ না, ওটা তো রাজপথ। সংসদের ভিতরে বাইরে সামনেরটা হোক পিছনেরটা হোক সবই তো রাজপথ। এখন কথা হচ্ছে বিরোধী দল যখন 2/3 মেজরিটি যখন সরকারি দল পেয়ে যায় তখন বিরোধী দল আসলে উপায় থাকে না। এখন কথা হচ্ছে বারবার একটা কথা আছে যে ভাই বললো যে ডেপুটি স্পিকার ওনাদেরকে দেওয়া হচ্ছে, ওনারা নিবে না। কেন নিবে না? ওনারা দান করেছে, দান কেন করতে হবে? জুলাই সনদের আলোকে এটা তার অধিকার, এটা আপনি তাকে দান করতে হবে কেন? এটা তার অধিকার, কেন নিবে? আপনি জুলাই সনদ পুরোটা বাস্তবায়ন করেন, আপনি যখন পুরোটা বাস্তবায়ন করেন অটোমেটিকলি সে পেয়ে যাবে। এটা আপনি দান করতে হবে কেন? যে আপনি নেন, আপনাকে আমরা দিচ্ছি, কেন আপনি আমাকে দিতে হবে? আপনি জুলাই সনদ বাস্তবায়ন করেন, আপনি বলেছেন যে জুলাই সনদের অর্ডারের মধ্যে এটা ইমপ্লিমেন্ট কিভাবে করবে এটা লেখা আছে, লেখা তো আছে, লেখা আছে যে প্রথম দিন 2টা শপথ নেওয়ার জন্য লেখা আছে, অবশ্যই লেখা আছে, আপনি অর্ডারে লেখা আছে 2টা আছে আছে। আমি আপনাকে দেখাচ্ছি, আপনি দেখেন জুলাই সনদের বাস্তবায়ন না যে 2টা শপথ নিতে হবে জুলাই সনদে। আমি শেষ করি। আপনাকে নির্বাচন কমিশন, যে নির্বাচন কমিশনের অধীনে আপনি ইলেকশন করেছেন, সেই নির্বাচন কমিশন আপনাকে এই জুলাই সনদের যে অর্ডার সেখানে বলা আছে যে নির্দিষ্ট সময় পরে একটা প্রথম যেটা হবে এটা হবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, পরবর্তীতে এটা জেনারেল অ্যাসেম্বলিতে কনভার্ট হবে, সেটি বলা আছে। তাহলে আপনি যে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করলেন, সেই নির্বাচন কমিশনের 2টি চিঠি আপনাকে দিয়েছে শপথ নেওয়ার জন্য, আপনি একটা নিলেন, আপনি আরেকটা নেন নাই। আপনি একটা কেন নেন নাই? আপনি বলেছেন এই শপথটা কি নেই, সংবিধানে নেই। তো তাহলে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে শপথটা নিয়েছে এটা কি সংবিধানে ছিল? সংবিধানে ছিল না, এটা সংবিধানে ছিল না। তার মানে বুঝে না আমরা সংবিধানের কথা বলিনি, আমরা বলছি যে কনসেনসাস কমিটিতে এরকম কোনো আলোচনা হয়নি যে 2টা শপথ নিতে হবে। সুতরাং নির্বাচন কমিশন আমাদের শপথ নেওয়ার জন্য কি জন্য এই নীল কাগজটি ধরিয়ে দিল, এটা কার অনুমতিতে দেওয়া হলো? স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম দিনে বলেছেন যে আমরা সংবিধানের শপথটা যুক্ত করব, তারপর আমরা শপথ গ্রহণ করব বলে না, এটা বলেছে তো প্রথম দিন বলা হচ্ছে যে আমরা এমপি শপথ নিব, এমপি শপথ আমরা দ্বিতীয় শপথটা নিই, তাহলে প্রথম শপথটা কি নাল এন্ড ভয়েড হয় না? এবং দ্বিতীয় শপথ নেওয়ার জন্য যে নীল কাগজটি ধরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন, তার কি সেই এখতিয়ার আছে? কারণ কি আমাদের কনসিস্টেন্স কমিটিতে যে আলোচনা হয়েছে এই আলোচনার বাইরে কোনো কাজ করা যাবে না, তাই তো? আমি ওটা বলিনি। স্বরাষ্ট্রমন্ত্রী দিন তো বলেছেন যে আমরা এই শপথটা, যেহেতু শপথটা সংবিধানে নেই, এটা আমরা যুক্ত করব, তারপর আমরা শপথটা নিব। এখন কত হচ্ছে আপনি কখন শপথটা নেবেন? না নিব বলেছে যে নিতে হবে, করতে হবে, এরকম যদি করতে হয়। এখন কত হচ্ছে আপনি সংবিধানে যুক্ত করার ছাড়া কোনো কিছু গ্রহণ করবেন না। কিন্তু আপনি যে আপনার পিছনে শেখ মুজিবুর রহমানের ছবি, এটা তো এখনো সংবিধান পরিবর্তন হয় নাই, এখনো তো সংশোধন করেন নাই, সেটা তো আপনি সরিয়ে ফেললেন। আপনি আমি ওটা বলিনি, এটা তো তখন তো আপনি বলেন নাই। না হেলাল ভাই, আমি ওটা বলিনি। হেলাল ভাই, আমি তখন তো আপনি বলেন নাই, তখন তো আপনি বলেন না যে আমি সংবিধান পরিবর্তন করি। না এখনো তো সংবিধান আছে, তো সংবিধান তো আছে, তো এখনো সংশোধন হয়নি, তো সংশোধন হয়নি। তো তুমি এখানে জুলাই সনদের আবার কনসেনসাস কমিটি যে কাজটা করছে, আমাদের লেখা রয়েছে জুলাই সনদ বা উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার পরিষদ, না জুলাই সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার গণভোট অধ্যাদেশ আদেশ, গণভোট আদেশ। আমি আপনাকে মূল হেডলাইন ভিতরে যে আপনার একটা করছে যে আমরা বলছি যে সংবিধান সংস্কার যদি পরিষদ করেন, এটা বক্তব্য, তার মানে কি আপনি এটা গণপরিষদের ইকুইভ্যালেন্ট হয়? আমরা তো গণপরিষদের জন্য নির্বাচন করিনি, গণপরিষদের কাজ হলো আপনার একটা নতুন কনস্টিটিউশন তৈরি করা। অর্থাৎ এটা অ্যামালগামেট হয়ে যাবে সংবিধান সংস্কার পরিষদ, না হয় এটা সংশোধন যদি বলেন, সংশোধন
মানে এগ্রিগেশনস অফ অ্যামেন্ডমেন্টস ইজ কল্ড রিফরমেশন নাকি? হেলাল ভাই আমাকে আপনি একটা প্রশ্ন উত্তর দিবেন। আপনারা আপনাদের ইস্তারেও বলেছেন আপনারা এই যে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস এটা আপনি সংবিধানে যুক্ত করবেন। এটা কি তোমরা রাখো না? না 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 না, এটাতে আপনি একটা ভুল তথ্য দিয়েছেন। আপনি বলেছেন যে এটাতে নোট অফ ডিসেন্ট ছিল। আমি আপনাকে আমাদের ছিল না না কারো ছিল না, আমাদের কারো ছিল না। আমি আপনাকে দেখে 7 নম্বর মূলনীতি, না 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 7 নম্বরে 21 এবং 21 নম্বর হচ্ছে জাতীয়বাদী দল বিএনপি, আর 22 নম্বর হচ্ছে জামাত। কারোই ছিল না। না মানে না না আমি আমাদের যে মূলনীতিতে আসি। সংবিধানের যে মূলনীতি কনসেনসাস কমিটি করছে ওইটার বিরুদ্ধে নোট অফ ডিসেন্ট ছিল যে আমরা যেহেতু আল্লাহর উপরে না আস্থা এবং বিশ্বাস চূড়ান্তভাবে নিয়ে- যখন নাকি সনদটি লেখা হয় সেখানে আসলে নোট অফ ডিসেন্টের আপনি- বিষয়টি ছিল না, কারণ ওরা তো- কনসেনসাস আরে, কমিটি তখন এটা চেঞ্জই করেছিল। আমার একটা প্রশ্ন, আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস এটা অ্যাপ্লাইড ডিভিশনের মাধ্যমে যেহেতু বেসিক স্ট্রাকচার তৈরি না, আমি আরে, একটু এটা তো প্রশ্ন শেখ করি। হাসিনা করছে না। না না আমি একটু প্রশ্ন করি, প্রশ্নটা আমার উত্তরটা নেন। আপনি তারপর যখন আরেকটা 50 আরেকটা বলে যে আমার হাইকোর্টের প্রশ্ন বেঞ্চ উত্তর দেন। নাকি বাইরে দিতে হবে। হেলাল ভাই, এটা কিন্তু জুলাই সনদে নেই। এটা কোনটা, আমরা কোনটা, বলবো কোনটা? যে হাইকোর্টের বেঞ্চগুলো এরশাদ যেটা করছিল পরে অ্যামেন্ডমেন্ট ওই যে বাতিল করে দিয়েছে হাইকোর্ট। এবার জুলাই সনদে কিন্তু হাইকোর্টের বেঞ্চ বিভাগে দেওয়ার কোনো কথা না। আছে। বলা হয়েছে যে বিচার বিভাগকে স্বাধীন করতে হবে আর বিচারপতি নিয়োগের এই দুইটা বিষয় না এটাও আছে। তাহলে ভাই কোন জুলাই সনদ কোনটা নিয়ে কথা বলতেছি আমি তো বুঝছি না। হেলাল ভাই, আমি আমরা একটা সংসদে যেটা পাইছি সেটা বলতেছি। হেলাল ভাই, আমি একটা প্রশ্ন করি আপনাকে। ধরেন পঞ্চম সংশোধনীর মাধ্যমে জিয়াউর রহমান সাহেব আল্লাহর ধর্মনিরপেক্ষ এই এগেইনস্টে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে যুক্ত পরে করেছে। ওইটা শেখ হাসিনাই যুক্ত করেছে। করছে, ওই না না মুসলিম শেখ হাসিনা করে আমলের নাই, শেখ হাসিনা করে ওই যে- নাই। ওই যে শেখ হাসিনা করে নাই। মামলা নিয়ে। যেহেতু আমাদের বেসিক আনোয়ার চৌধুরী বাসের বেসিক স্ট্রাকচার নির্ধারণ করে দিয়েছে, মূলনীতি আপনি চাইলে 142 দ্বারা পরিবর্তন করতে পারবেন না। হ্যাঁ। পরবর্তীতে অ্যাপ্লাইড ডিভিশন সেটাকে তাহলে অ্যাপ্লাইড ডিভিশন এবার আসো জুলাই সনদে এমন এমন বিষয় আছে যেগুলো মূলনীতি বেসিক হিসেবে ডিস্ট্রয় করবে। তাহলে কি হবে? আমি প্রশ্ন শেষ করি। হেলাল ভাই, আমি আচ্ছা, প্রশ্ন রাসেল শেষ ভাই, করি। আমাদের সময় আপনি শেষ যে- হয়ে আপনি এসেছে, যে- আবার মনে আবার হয়- একটা করতে হবে। আমি প্রশ্ন শেষ করি একটু। তাহলে প্রথম গণভোট আমাদের কি দরকার ছিল? গণভোট না, না, আরো করতে হবে। আমি আমি ওটা আরো বলিনি। কয়েকটা- হেলাল ভাই, আমাদের আমি সময় বলছি, শেষ হয়ে এসেছে, আমরা একটু শেষ করি। ফিরোজ ভাই একটু আপনি যে আপনি 10 সেকেন্ডে শেষ করেন এই রাসেল যে ভাই। আলোচনার মধ্য দিয়ে শুনে আমার মনে হলো এই যে পুরো ভেজালটা বাধাই দিয়ে গেছে হচ্ছে এই ডক্টর যে- মোহাম্মদ ইউনূস। আপনি বলেন আলী রিয়াজ আজকে সাহেব, আলী আজকে রিয়াজ না সাহেব। না না ডক্টর মোহাম্মদ ইউনূস আলী রিয়াজ নিজে সাহেব, দেয় এটা করে এইগুলো হলো তার মানে ছানাপোনা। মূল বিষয়টা হলো দেখেন, যদি আজকে আমি কল্পনা ধরে নিতাম যদি মানে 3 মাসের মধ্যে নির্বাচনটা হতো, তাহলে সবচেয়ে বেশি মানে স্বার্থগতভাবে লাভবান হতো দুইটা দল। একটা হচ্ছে এনসিপি আর একটা হচ্ছে বিএনপি। জামাত কিন্তু পিছনে চলে যেত, অনেক পিছনে চলে যেত। কিন্তু এর বিলম্বে নির্বাচন হওয়ার মধ্য দিয়ে তখন তো যেই NCP দাঁড়ায়নি। যেই ডিসকাশনগুলো না, তখন তো তারা রাজনৈতিক দল করে ফেলতো, দরকার 6 মাসই জি। ব্যবধানই হতো। এই যেই আলোচনাগুলি এখানে হইতেছে সেই আলোচনাগুলো সবগুলো যাইতো সংসদের ভেতরে, সেখানে আলোচনা হইতো। এই যে ঐক্যমত্য কমিশন এই ফরেন সার্ভিস একাডেমিতে হয়ে এখন বিভাজনটা হয়ে গেল, সেখানে নোট অফ ডিসেন্ট হয়ে গেল, রাজনীতিতে ভেজাল বাঁধলো। একই সব দল মিলে একটা স্বৈর শাসনের মতন একটা জগৎ দল পাথর সরায় ফেলো জাতির কাঁধের থেকে। হাফ ছেড়ে বাঁচলো, হাফ ছেড়ে বেঁচে দেখে যে ওমা আর এক মানে সংকট। এই সংকটের নেপথ্য কি? নেপথ্যে একটাই, আমি বললাম তো যে আপনার শাসনতান্ত্রিক ব্যবস্থা যতক্ষণ অনুপস্থিত থাকবে ততক্ষণ নানা রকম আপনার ভেজাল আসবে। সুতরাং আমাদের মূল জায়গাটা হচ্ছে ওই ব্যর্থতা, ওইটা যে একটা সফল গণঅভ্যুত্থানের পর আমরা একটা সফল নির্বাচনের আয়োজন সময় শেষ হয়ে রাসেল ভাই, যদি আপনি একবার শেষে বলেন। জি, আমি যেমন আপনি প্রশ্নটা করেছেন, আমি প্রশ্নটা শেষে আসতে আমরা শেষ করতে হবে সেটা আসলে হচ্ছে রাসেল ভাই, আমাদের সময় ফেসিবাদের একদমই শেষ হয়েছে। বিরোধী দলীয় নেতা বলেছেন। ফিরোজ ভাই, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দর্শক আমাদের সঙ্গে আপনারা সবাই ছিলেন। এই ছিল আজকে সম্পাদকীয়। আমাকে আবারও দেখা হবে একই সময়। শুভরাত্রি।